হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে চ্যাপ্টারটা করাবো এটা হচ্ছে ক্লাস 9-এর, ঠিক আছে, ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে পরিমাপ। তো দেখো, আমি হচ্ছে নোট প্রস্তুত করেছি, তোমরা এখান থেকে পড়বে, পরীক্ষায় অবশ্যই আসবে এখান থেকে। তো দেখো, প্রথম চ্যাপ্টারে যেটা প্রথম প্রশ্ন হচ্ছে যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। উদাহরণ হিসেবে দেখো, দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, ঠিক আছে। মানে পরিমাপযোগ্য মানে পরিমাপ করা যাবে এরকম যে কোনো প্রাকৃতিক বিষয়কেই হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে, ঠিক আছে। এবার দেখো, যেটা 2 নম্বরের প্রশ্ন আছে যে ভৌত রাশি কয় প্রকার ও কি কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ভৌত রাশি হচ্ছে 2 প্রকার, যথা স্কেলার রাশি ও ভেক্টর রাশি। এবার দেখো, যেটা 3 নম্বরের প্রশ্ন যে স্কেলার রাশি কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো, যে যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে। কোনো কোনো বইয়ে আরও ভেক্টর যোগের নিয়ম টিয়ম কিছু লেখা থাকে, অত কিছু না পড়লেও মানে না বললেও হবে, ঠিক আছে। তো স্কেলার রাশি কাকে বলে, যে যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে। উদাহরণ হিসেবে দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, মানে এদের ডাইরেকশনটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, যে কোনো দিকে খালি মানটা আছে, যে কোনো দিকে পরিমাপ করলেই হবে, সেটাই হচ্ছে স্কেলার রাশি। তারপরে দেখো, যেটা 4 নম্বরে আছে যে ভেক্টর রাশি, যে সমস্ত রাশির মান ও অভিমুখ দুইই আছে তাদের ভেক্টর রাশি বলে। উদাহরণ হিসেবে দেখো, সরণ, বল, ত্বরণ, বেগ ইত্যাদি, ঠিক আছে। তো এইসব জিনিসের হচ্ছে মানও আছে আবার দিকও আছে, তাই এরা হয়ে যাচ্ছে হচ্ছে ভেক্টর রাশি। এবার দেখো, যেটা 5 নম্বরের প্রশ্ন যে মান ও অভিমুখ থাকা সত্ত্বেও স্কেলার রাশির নাম লেখো। মানে মানও আছে আবার অভিমুখও আছে। আমরা জানি মান ও অভিমুখ থাকলে কি রাশি হয়, ভেক্টর রাশি, কিন্তু মান ও অভিমুখ থাকা সত্ত্বেও হচ্ছে স্কেলার রাশি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, তো এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। কার কার ক্ষেত্রে এটা হবে, যে তড়িৎ প্রবাহ মাত্রা আর চাপ, এদের মানও আছে আবার অভিমুখও আছে, তা সত্ত্বেও এরা কি রাশি, স্কেলার রাশি। তো দেখো, এবার হচ্ছে 6 নম্বর প্রশ্নটা যে একটি মাত্র মৌলিক একক দ্বারা প্রকাশিত একটি ভেক্টর রাশির নাম লেখো। মানে একটাই মৌলিক একক দ্বারা প্রকাশিত হবে একটি ভেক্টর রাশি, সেটার নাম হয়ে যাচ্ছে সরণ। এবার দেখো, স্পেশাল নোটস করা আছে যে দ্রুতি ও বেগের একক একই হলেও দ্রুতি স্কেলার রাশি, কিন্তু বেগ যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এবার 7 নম্বরের প্রশ্ন দেখো যে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, তো সেই জিনিসটা থেকে আমরা হচ্ছে পার্থক্য তৈরি করতে পারবো। তো দেখো, স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য, এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে সংজ্ঞা। মানে স্কেলার রাশি কাকে বলে এখানে লিখতে হবে, তো আমরা তো কিছুক্ষণ আগে পড়লাম উপরে, ঠিক আছে। তারপরে দেখো যে ভেক্টর রাশি কাকে বলে এখানে লিখে দিলেই হয়ে যাবে। এবার হচ্ছে গুণফল, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশিই হবে, আর দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার ও ভেক্টর দুই হতে পারে। উদাহরণ হিসেবে দেখো, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম প্রশ্নগুলোতে যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। এখানে স্কেলার রাশি হিসাবে যদি বলা যায় তাহলে হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, আর ভেক্টর রাশির উদাহরণ হিসেবে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম সরণ, বল, ত্বরণ, ঠিক আছে। এইসব লিখে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার দেখো, যেটা 8 নম্বরের প্রশ্ন যে একক কেন প্রয়োজন হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে একক ছাড়া পরিমাপ বোঝা যায় না, একক দ্বারা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্য বোঝা যায়। যেটা 9 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, দেখো যে প্রাথমিক একক কাকে বলে। এই যে একক পড়লাম, আবার একক হচ্ছে 2 রকমের, একটা প্রাথমিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। প্রাথমিক একক কাকে বলে, যে যে ভৌত রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদের প্রাথমিক বা মৌলিক একক বলে। মানে যে ভৌত রাশিগুলোর একক হচ্ছে পরস্পরের উপর নির্ভরশীল নয়, আর যে রাশিগুলোর এককের সাহায্যে অন্যান্য সব রাশির একক গঠন করা হয়, ঠিক আছে, তো সেগুলোকে বলা হচ্ছে প্রাথমিক একক বা মৌলিক একক। এবার দেখো, যেটা 10 নম্বরের প্রশ্ন যে লব্ধ একক কাকে বলে। যে ভৌত রাশিগুলির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে বলা হচ্ছে লব্ধ একক। এবার দেখো, যে আমাদের হচ্ছে মৌলিক একক যে পড়লাম এটা হচ্ছে বর্তমানে আর কি আমাদের
60টি মৌলিক একককে চিহ্নিত করা হয়, মানে মৌলিক একক শুধুমাত্র 60টি আছে আর বাকি এককগুলো হয়ে যাচ্ছে হচ্ছে লব্ধ একক। তো 60টা মৌলিক একক কী কী দেখো, যে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, আলোক দীপ্তি আর পদার্থের পরিমাণ। এই যে রাশিগুলো দেখছি এই রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি, আর এদের এককগুলো হচ্ছে মৌলিক একক। তো দেখো দৈর্ঘ্যের একক কি হচ্ছে, এটা অবশ্যই এসআই পদ্ধতিতে মিটার। ভরের একক কি হচ্ছে দেখো কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ড। তড়িৎ প্রবাহ মাত্রার এককটা কি হয়েছে দেখো এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার। উষ্ণতা হচ্ছে কেলভিন। আলোক দীপ্তির এককটা কি হয়েছে ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণ যেটা আছে মোল। এই যে 60টা রাশি আমরা দেখছি এগুলো হচ্ছে মৌলিক একক, ঠিক আছে। এদের যে এককগুলো সেগুলো হচ্ছে মৌলিক একক, আর বাকি যে সমস্ত আমরা রাশি পাবো তাদের এককগুলো কি হয়ে যাবে লব্ধ একক। এবার যেটা হচ্ছে 12 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা খুবই আসে। তো এককবিহীন রাশি কাকে বলে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে। তো এককবিহীন রাশি কাকে বলে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই ভৌত রাশিগুলির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলে। মানে যে সমস্ত ভৌত রাশিকে আছে তাদের দুটা রাশির অনুপাত আকারে প্রকাশ করা যাবে, তাদের কোনো একক থাকবে না, এদের হচ্ছে এককবিহীন রাশি বলে। উদাহরণ হিসেবে দেখো যে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি। তো তোমরা হচ্ছে যতগুলো একক মনে রাখতে পারবে আর কি এককবিহীন রাশি, এই যে এই উদাহরণগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। সংজ্ঞাটাও আসে যে এককবিহীন রাশি কাকে বলে, ঠিক আছে। এবার দেখো যেটা 13 নম্বরের প্রশ্ন, যে কোণ ও ঘনকোণের একক দুটি কি কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোণের একক রেডিয়ান, আর যেটা ঘনকোণ আছে সেটার এককটা হয়ে যাচ্ছে স্টেরেডিয়ান। এটা হয়ে যাচ্ছে কাটা, এটা লাগবে না, ঠিক আছে। এটা তো কোণের একক কি হয়েছে এসআইতে অবশ্যই এটা রেডিয়ান, আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। 14 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট, যে প্রমাণ দৈর্ঘ্য ও ভর মাপতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়। এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্লাটিনাম ও ইরিডিয়াম সংকর ধাতু। মানে প্রমাণ দৈর্ঘ্য ও ভর মাপার জন্য যে সংকর ধাতুর দণ্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্লাটিনাম ও ইরিডিয়াম সংকর ধাতু, মানে প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু এক কথা, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।